আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বিশেষ করে ওয়েলকাম করতেছি এইচএসসি 27 ব্যাচের, অর্থাৎ ইন্টারমিডিয়েট 27 ব্যাচের যারা আছো তাদেরকে। তোমাদের জন্য আমরা একটা ধারাবাহিক ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করছি প্রথম অধ্যায়ের উপর। এবং তোমরা সবাই জানো যে আমরা এইচএসসি 27 প্রিমিয়াম বায়োলজি কোর্স একটা লঞ্চ করেছি, যাতে তোমরা সেই কোর্সে ভর্তি হওয়ার আগেই কেমন ক্লাস হবে সেটা সম্পর্কে ধারণা পেতে পারো, বা সেই ক্লাস সম্পর্কে যথেষ্ট আহ, জেনে শুনে তারপরে ভর্তি হতে পারো। সেজন্য আমরা কিন্তু প্রথম অধ্যায়ের উপর 5টা ক্লাস একদম ফ্রিতে অ্যারেঞ্জ করেছি, এবং সেই 5টা ক্লাস তোমরা একদম ফ্রিতে করতে পারবা। মানে আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, যার মধ্যে রবিবার আমাদের ক্লাস একটা হয়ে গিয়েছে লেকচার অন। এই যে এইগুলার উপর যারা লেকচার অনটা করো নাই, তাদের কাছে অনেক 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 রিকোয়েস্ট থাকবে যে তুমি অবশ্যই লেকচার অনটা করে তারপরে লেকচার 2 যখন দেখবা বা 3 যখন দেখবা, তোমার জন্য কিন্তু পড়ালেখা অনেক ইজি হয়ে যাবে। তো যারা যারা ওই ক্লাসগুলো করো নাই, তারা অবশ্যই লেকচার অনটা করে আসবা। আমরা লেকচার অনটা কিন্তু মানে আমাদের এই পেজেই কিন্তু আছে, একটু নিচের দিকে গেলে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা মূলত লেকচার 2 শুরু করব, এবং এরপরে এভাবে করে আমরা আরো 3টা ক্লাস, মোট 5টা ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি আর শুক্র। তো নেক্সট দিন বৃহস্পতিবারে ক্লাস হবে, শুক্রবারে ক্লাস হবে, রবিবারেও ক্লাস হবে, ঠিক রাত 10টায় তোমাদের জন্য ফ্রিতে অ্যারেঞ্জ করছি ইনশাল্লাহ। তো যারা যারা হচ্ছে তোমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস ভালোভাবে বুঝতে পারো নাই, তারা কিন্তু এই ক্লাসটা করে তোমাদের গ্যাপটা ফিল আপ করে নিতে পারো। তো আমরা আগের দিন একের ভিতর 81 এই হেডলাইনে টোটাল 81টা বৈশিষ্ট্য শিখছিলাম। এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। কি কি শিখছিলাম আমরা? আমরা যেগুলো শিখছিলাম সেগুলো যদি তোমাদেরকে আমি একটু বলে দেই, যেগুলো শিখছিলাম সেগুলো তোমাদের যদি একটু বলে দেই। আমরা ভ্রূণস্তর শিখেছিলাম, আমরা মাত্রা শিখেছিলাম, আমরা সিলোম শিখছিলাম, পৌষ্টিক নালী শিখছিলাম, নটোকর্ড সম্পর্কে শিখছিলাম, প্রতিসাম্যতা সম্পর্কে শিখছিলাম, খণ্ডকায়ন সম্পর্কে শিখেছিলাম, এবং আবরণ সম্পর্কে শিখেছিলাম। তো যেহেতু এই জিনিসগুলো আমরা আগে শিখে এসেছি, তো আজকের ক্লাসে কিন্তু এই জিনিসগুলো আমি বলে যাব, যেটা আমরা পড়ছি আগে, তোমরা জানো। তো যারা যারা এই ক্লাসটা করনি, তারা সবাই অবশ্যই লেকচার অন, যেটা লেকচার অনের ক্লাসটা করে তারপরে তোমরা হচ্ছে এটা করতে পারবে। আজকে সমস্যা নেই, আজকে ক্লাস করলে তুমি বুঝবা না তা না, সবই তুমি বুঝবা। বাট যখন আমি আজকে ক্লাসটা করাবো, তখন তুমি বুঝতে পারবা যে এই যে এতগুলা বৈশিষ্ট্য তোমার কিন্তু আসলে পড়া হবে না। কেন হবে না? কারণ এটা আগের ক্লাসে বুঝিয়েছি, তুমি আগের ক্লাস থেকে দেখে নিবা ইনশাল্লাহ। ক্লিয়ার? সো আমরা আগের দিন প্রত্যেকটা পর্ব সম্পর্কে কিছু কমন ইনফরমেশন পড়েছিলাম। আজকে বেসিক্যালি আমরা একদম প্রথম পর্ব থেকে অর্থাৎ পরিফেরা থেকে ডিটেইলসে পড়ালেখা শুরু করব। সো আমরা আজকে কি করব, একদম পরিফেরা থেকে কিন্তু ডিটেলসে লেখাপড়া শুরু করব। কি থেকে? পরিফেরা থেকে। সো পরিফেরা আগের পেজেই ছিল, আমরা পরিফেরায় চলে যাই। সো আমরা একদম ধরো পরিফেরা, হ্যাঁ, ফাইলাম এক্স বা পরিফেরা সম্পর্কে ডিটেলস আলোচনা করা আমরা শুরু করব। সো আজকে প্রথমে আমরা যে পর্বটা দিয়ে শুরু করছি, সেই পর্বটার নাম হচ্ছে পরিফেরা। তো আমি একটু লিখে দিই এখানে, দেখো সেই পর্বটার নাম কি? পরিফেরা। পরিফেরা। তো তোমরা সবাই মনে রাখবা, এই যে পরি, এই পরি কথাটা কিন্তু আসছে হচ্ছে পোর নামক একটা শব্দ থেকে। পোর, পোর থেকে আসছে, ঠিক আছে? এই পোর মানে হচ্ছে ছিদ্র। তাহলে বলো, পরিফেরার পোর কথাটা কি থেকে আসছে? পরি কথাটা আসছে পোর থেকে, যে পোর মানে হচ্ছে ছিদ্র। আর ফেরা, দেখো এই ফেরা যখনই আমরা বলতে যাই, তখন তোমার ফেরির কথা মাথায় আসে না? ফেরি মানে কি? ফেরিতে করে আমাদেরকে বহন করে নিয়ে যায় না? আমাদেরকে বা গাড়ি ঘোড়াকে বহন করে নিয়ে যায় না? ঠিক আছে? ফেরি বা আমাদের যে আলটিমেটলি কি আছে, ফেরি বা আমাদের যে হচ্ছে তোমার যেটা আমাদেরকে বহন করে, তাই না? তো ওইখান দিয়ে কিন্তু আসছে, মনে রাখবা। এই ফেরা, এই ফেরা মানে হচ্ছে বহন করা। বলো, এই ফেরা মানে কি করা? এই ফেরা মানে হচ্ছে বহন করা। তাহলে খেয়াল করে দেখো তো, পরিফেরা তার মানে হচ্ছে ছিদ্র বহন করা, অর্থাৎ যে পর্বের প্রাণীরা তাদের গায়ে ছিদ্র বহন করে তারাই হচ্ছে পরিফেরা। কারণ আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যে পর্বের প্রাণীরা তাদের গায়ে ছিদ্র বহন করে তাদেরকে কি নামে ডাকা হয়? কণ্টকত্বক প্রাণী নাকি ছিদ্রাল প্রাণী? যে কেউ কিন্তু অ্যান্সার করতে পারবা যে ছিদ্র বহন করলে তাদেরকে ছিদ্রাল প্রাণী বলে ডাকা হবে। ছিদ্র বহন করলে তাদেরকে ছিদ্রাল প্রাণী বলে ডাকা হবে, এটা কিন্তু যে কেউ বলতে পারবা। তাহলে এই জন্য দেখো, পরিফেরা পর্বের আরেকটা নাম হচ্ছে ওরা ছিদ্রাল প্রাণী। ওরা কি প্রাণী? ওরা হচ্ছে ছিদ্রাল প্রাণী। কেন? কারণ পরিফেরার পোর মানে হচ্ছে ছিদ্র, ফেরা মানে হচ্ছে বহন করা। যারা তাদের গায়ে ছিদ্র বহন করে তারা হচ্ছে ছিদ্রাল প্রাণী। এটা আপাতত তোমরা মনে রাখবা। এবং তোমরা একটা জিনিস খেয়াল করো, যে পরিফেরা যে জিনিসটা রয়েছে, এই পরিফেরা কিন্তু আলটিমেটলি আমাদের যে কি বলে ওইটাকে, আমাদের যে মেজর ফাইলাম রয়েছে,
আমাদের মেজর ফাইলাম কয়টা আছে? দেখো আমাদের যে মেজর ফাইলাম আছে, মেজর ফাইলাম মানে প্রধান পর্ব। আমরা আগের দিন কিন্তু ক্লাসে পড়ছিলাম যে আমাদের প্রাণী জগতে মোট কিন্তু 33টা পর্ব রয়েছে। প্রাণী জগতের মোট পর্ব কতগুলো ছিল? প্রাণী জগতের মোট পর্ব ছিল হচ্ছে 33টি, তাই না? প্রাণী জগতের মোট পর্ব ছিল হচ্ছে 33টি। এই 33টির মধ্যে প্রধান পর্ব ছিল হচ্ছে 9টি। প্রধান পর্ব ছিল হচ্ছে 9টি। সেই প্রধান পর্ব যে 9টি ছিল তার মধ্যে পরিফেরা হচ্ছে প্রথম মেজর ফাইলাম বা প্রথম মেজর বা প্রধান পর্ব। তাহলে আমরা দেখলাম যে আমরা যে টোটাল 33টা পর্বের মধ্যে 9টা প্রধান পর্ব আমরা পাই, তার মধ্যে পরিফেরা হচ্ছে প্রথম মেজর ফাইলাম বা প্রথম মেজর পর্ব। এই দিক দিয়ে একটা কথা মনে রাখবা যে পরিফেরার পরে আছে নিডারিয়া, তারপরে প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, তাই না? যত উপরের দিকে গিয়েছে এভাবে কর্ডাটা পর্যন্ত, তত কিন্তু সে উন্নত হয়েছে। তাহলে যত পরিফেরার থেকে সে নিচের দিকে গেছে, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস করে কর্ডাটা পর্যন্ত, তত সে উন্নত হয়েছে। তাহলে পরিফেরা এই প্রধান 9টা পর্বের মধ্যে সব থেকে অনুন্নত পর্ব না? এই জন্য আমরা কিন্তু পরিফেরাকে বলতে পারি সবচেয়ে আদি এবং সরলতম পর্ব। আদি এবং সরলতম পর্ব কিন্তু পরিফেরা। আদি এবং সরলতম পর্ব কিন্তু পরিফেরা। একই সাথে আমরা পরিফেরাকে বলতে পারি এরা হচ্ছে সবচেয়ে অনুন্নত পর্ব। একই সাথে আমরা পরিফেরাকে বলতে পারি এরা হচ্ছে সবচেয়ে অনুন্নত পর্ব। ক্লিয়ার? এরা হচ্ছে সবচেয়ে অনুন্নত পর্ব। তাহলে একটা কথা মনে রাখবা যে পরিফেরা এর পোর মানে কি? এর পোর মানে হচ্ছে ছিদ্র, আমরা পড়িয়ে দিয়েছি অলরেডি। আর এই ফেরা, ফেরা মানে হচ্ছে কি? ফেরা মানে হচ্ছে বহনকারী, তাহলে ছিদ্র বহন করে। ক্লিয়ার আমার কথা? পরিফেরার আবিষ্কারককে, পরিফেরার আবিষ্কারক এভাবে মনে রাখবা, প্রোগ্রা। কি মনে রাখবা বলো? প্রোগ্রা, প্রোগ্রা। তাহলে প্রো দিয়ে মনে রাখবা পরিফেরা, প্রো দিয়ে মনে রাখবা পরিফেরা, আর এই গ্রা দিয়ে মনে রাখবা গ্রান্ট, গ্রা দিয়ে মনে রাখবা গ্রান্ট। তাহলে পরিফেরার আবিষ্কারককে রবার্ট গ্রান্ট। ঠিক আছে? তাহলে পরিফেরা যেহেতু প্রথম পর্ব, প্রো মানে প্রথম, দিয়ে মনে রাখবা প্রোগ্রা। তো প্রো দিয়ে মনে রাখবা পরিফেরা, আর গ্রাতে হচ্ছে গ্রান্ট। তাহলে পরিফেরা আবিষ্কার করছে হচ্ছে রবার্ট গ্রান্ট। ক্লিয়ার? তো এখন চিন্তা করে দেখো সারা পৃথিবীতে এই প্রজাতির সংখ্যা 8659টি। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট একটু বলে দিচ্ছি। এটা মনে রাখবা যে বাংলাদেশে কিন্তু পরিফেরা পর্বের, বাংলাদেশে কিন্তু পরিফেরা পর্বের প্রজাতির সংখ্যা প্রায় 27টি। তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে কতগুলা টোটাল পর্ব আছে এটা মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট মনে রাখবা বাংলাদেশে পরিফেরা পর্বে টোটাল কয়টা প্রজাতি রয়েছে? 27টি প্রজাতি রয়েছে। বাংলাদেশে পরিফেরা পর্বে টোটাল কতগুলো প্রজাতি রয়েছে? 27টি প্রজাতি রয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশে পরিফেরা পর্বের কতটি প্রজাতি রয়েছে? 27টি প্রজাতি রয়েছে। ক্লিয়ার? এবং একটু আগেই তোমাদেরকে আমি বললাম যে পরিফেরা হচ্ছে সবচেয়ে আদি। আদি মানে কি বলতো? আদি মানে প্রাচীন না? আদি মানে প্রাচীন না? তাহলে পরিফেরা প্রাচীনতম বা আদি এবং সরলতম পর্ব না? এটাই দেখো এখানে বলছে যে পরিফেরা পর্বের সদস্যরা এরা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম এবং সরল প্রকৃতির। ক্লিয়ার? এবং এদের গায়ে কিন্তু অসংখ্য ছিদ্র থাকে, যেটা আমরা পড়ে আসছি। পোর মানে ছিদ্র, ছিদ্র থাকার কারণে এদেরকে কিন্তু আমরা বলি ছিদ্রাল প্রাণ। তাহলে এদের গায়ে অসংখ্য ছিদ্র থাকার কারণে এদেরকে আমরা কি বলে রাখি? ছিদ্রাল প্রাণ। এগুলো আমরা মুখস্থ করবো না। ধরো তুমি একটা মিষ্টির দোকানে গেলা, সেই মিষ্টির দোকানে যে তুমি একটা মিষ্টি খাইতে চাইলা, যে মিষ্টির মধ্যে এত ছিদ্র আছে যে ছিদ্রটা তুমি রস থেকে তুললে চাপ দিবা, দেখবো সব রস পড়ে যাবে। আবার রসের মধ্যে সাথে সাথে দিবা, দেখবো সব রস আবার চলে আসবে। কেন? তাড়াতাড়ি কিভাবে রসের মধ্যে দিলে রসের পরিপূর্ণ হয়ে যাচ্ছে? কারণ এর মধ্যে প্রচুর ছিদ্র রয়েছে। তো এই যে প্রচুর ছিদ্রওয়ালা যে মিষ্টিটা আছে, আমরা এটাকে বলি না স্পঞ্জের মিষ্টি? স্পঞ্জের মিষ্টি বলি না? স্পঞ্জের মিষ্টি। তাহলে যার গায়ে প্রচুর ছিদ্র থাকে, যার গায়ে প্রচুর ছিদ্র থাকে, যেহেতু পরিফেরার গায়ে প্রচুর ছিদ্র আছে, এই জন্য পরিফেরাকে কিন্তু আমরা ভালোবেসে স্পঞ্জ নামে রাখতে পারি। তাহলে বলো পরিফেরাকে কি নামে ডাকা হয়? পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়। কেন স্পঞ্জ নামে ডাকা হয়? স্পঞ্জ মানেই হচ্ছে যার দেহের মধ্যে প্রচুর ছিদ্র আছে। স্পঞ্জ মানেই হচ্ছে যার দেহের মধ্যে প্রচুর ছিদ্র আছে। তাহলে দেখো এটা বলছে যে সাধারণভাবে এসব প্রাণী স্পঞ্জ নামে পরিচিত। ক্লিয়ার? স্পঞ্জ নামে পরিচিত। তবে এরপরে যেগুলো আছে, এরপরে যা আছে এগুলো কিন্তু পড়ার কোনো দরকার নাই। এরপরে যা আছে এর মধ্যে কিন্তু পড়ার কিন্তু দরকার নাই। খালি একটা জিনিস মনে রাখবা, যেহেতু এরা সমুদ্রে থাকে, সমুদ্রে থাকার পরেও একটা প্রজাতি রয়েছে যারা মিঠা পানিতে বাস করে। সে একটা মাত্র প্রজাতির নাম হচ্ছে স্পঞ্জিলিডি। কিলিডি? স্পঞ্জিলিডি। এই স্পঞ্জিলিডি একমাত্র প্রজাতি যারা কিন্তু মিঠা পানির বাসিন্দা, যারা কিন্তু মিঠা পানির বাসিন্দা। ক্লিয়ার? তাহলে স্পঞ্জিলিডি এরা একমাত্র গোত্র পরিফেরার মধ্যে স্পঞ্জিলিডি একমাত্র গোত্র যারা মিঠা পানির বাসিন্দা। তাহলে মোটামুটি আমরা এটা বলতে পারি যে পরিফেরা হচ্ছে ওভারঅল চিন্তা করলে তারা সামুদ্রিক,
পরিফেরা ওভারঅল চিন্তা করলে কিন্তু তারা সামুদ্রিক, শুধুমাত্র ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে স্পঞ্জিলিডি। স্পঞ্জিলিডি এই যে গোত্রটা, এই গোত্রের সবাই কিন্তু হচ্ছে মিঠা পানির, এরা সামুদ্রিক না। এই গোত্রের সবাই কিন্তু হচ্ছে মিঠা পানি, তারা সামুদ্রিক না। তো এই পর্যন্ত কিন্তু আমরা আপাতত পড়ে ফেললাম। পরিফেরা, পোর মানে ছিদ্র, ফেরা মানে বহন করা, ছিদ্র বহন করলে ছিদ্রাল প্রাণী, গায়ে অনেক ছিদ্র থাকে, ভালোবেসে স্পঞ্জ নামে ডাকবো। ছিদ্রযুক্ত মিষ্টিকে তোমরা স্পঞ্জ বলে রাখো। এরা সবচেয়ে প্রাচীনতম, আদি, সরলতম পর্ব এবং অনুন্নত পর্ব। পরিফেরা আবিষ্কার করছে প্রোগ্রা, সো প্রো দিয়ে পরিফেরা মনে রাখবা, গ্রাতে মনে রাখবা গ্রান্ড, এবং যা যা এখানে পড়তে হবে সেইগুলো কিন্তু তোমাদেরকে আমি মোটামুটি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো এখন চলো পরিফেরা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। পরিফেরা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। হ্যাঁ, খেয়াল করে দেখো। ধরো একটু আগে কিন্তু আমরা পড়ছি যে পরিফেরাকে কি নামে ডাকা হয়। একটু আগে আমরা পড়ছি যে পরিফেরাকে কিন্তু স্পঞ্জ নামে ডাকা হয়, কারণ যার গায়ে প্রচুর ছিদ্র থাকে তাদেরকে কিন্তু আমরা স্পঞ্জ নামে ডাকবো, তাই না? তাহলে পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়, এটা আমরা সবাই জানি। পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়। তাহলে যেহেতু পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়, তাহলে বলতো এদের দেহে কি একটি স্পঞ্জ থাকবে নাকি অনেক স্পঞ্জ থাকবে? খুবই কমন সেন্স না এটা? তোমাদের সবার মাথায় হিউজ কমন সেন্স আছে ইনশাল্লাহ। সো যার যার গায়ের মধ্যে ছিদ্র আছে তাদের মধ্যে কি একটা ছিদ্র থাকে? পরিফেরার অনেক অনেক কোটি কোটি ছিদ্র আছে না? এদের মধ্যে কি একটা স্পঞ্জ থাকবে না অনেক স্পঞ্জ থাকবে? এক্স্যাক্টলি। মনে রাখবো এদের মধ্যে অনেক স্পঞ্জ থাকে, এদের মধ্যে অনেক স্পঞ্জ থাকে। আমরা এটাকে একটু সরিয়ে ছিটিয়ে লিখলাম আর কি। হ্যাঁ, তো পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অনেক স্পঞ্জ থাকে, এবং এই অনেক স্পঞ্জ যে থাকলো এইটা দিয়েই কিন্তু তুমি পরিফেরা পর্বের মোটামুটি সকল বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। তাহলে আমরা কি শিখলাম? যে যেহেতু পরিফেরার পর্বের প্রাণীদের দেহে অনেক ছিদ্র থাকে, যেন এদেরকে ছিদ্রাল প্রাণী বলা হয়, স্পঞ্জ নামে ডাকা হয়। অনেক স্পঞ্জ থাকে, এই অনেক স্পঞ্জ দিয়ে এদের যত বৈশিষ্ট্য আছে সব তোমাদেরকে আমি শিখে দিব ইনশাল্লাহ। চলো কি কি আছে দেখো। এই অদি আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে অস্টিয়া, এটা আছে হচ্ছে অস্টিয়া। দুই নম্বরটা হচ্ছে অসকুলাম। দুই নম্বরটা কি বলো? অসকুলাম। তাহলে দেখো এখানে অস দিয়ে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অস্টিয়া এবং আরেকটা হচ্ছে অসকুলাম। ন দিয়ে দেখো কি হয়, ন দিয়ে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে এদের নালীতন্ত্র আছে। নালীতন্ত্র কি জিনিস আমি একটু বড় তোমাদেরকে বলতেছি। নালীতন্ত্র আছে। এবং বলতো ন দিয়ে এরা পূর্ণাঙ্গ প্রাণীরা সচল নাকি নিশ্চল? উত্তর হচ্ছে নতে অবশ্যই নিশ্চল, সচল হবে না ন দিয়ে, সো নিশ্চল। আমি তোমাদেরকে ব্যাখ্যা করবো সবগুলা, কোনো সমস্যা নেই, আগে জাস্ট একটু শিখে নাও। ক দিয়ে মনে রাখবা কোয়ানোসাইট। তাহলে ক দিয়ে কি মনে রাখবো আমরা? ক দিয়ে মনে রাখবো কোয়ানোসাইট। হ্যাঁ, কোয়ানোসাইট কোনটা কি আমি সব ব্যাখ্যা করে দিব। ক দিয়ে কোয়ানোসাইট। রেসপন্স দিয়ে আমরা প্রথমত মনে রাখতে পারি এদেরকে কি নামে ডাকা হয়? এদেরকে স্পঞ্জ নামে ডাকা হয়, এটা আমরা বলতে পারি অবশ্যই। রেসপন্স দিয়ে যে এদেরকে স্পঞ্জ নামে ডাকা হয় আমরা বলতে পারি। এরপরে বলতে পারি দেখো এদের দেহে একটা গহ্বর থাকে, সেই গহ্বরের নাম হচ্ছে স্পঞ্জোসিল। আমি ব্যাখ্যা করব। এদের দেহ একটা প্রোটিন দ্বারা তৈরি হয়, সেই প্রোটিনটার নাম হচ্ছে স্পঞ্জিন। এবং তোকে স্পঞ্জের শুরুতে যে স্প আছে, স্প দিয়ে মনে রাখতে পারো স্পিকিউল। হ্যাঁ, স্পিকিউল বা স্পিকিউলকে আসলে কিন্তু তুমি স্পাইকিউল উচ্চারণটাও করতে পারো, কোনো সমস্যা নেই, এটা স্পাইকিউলই হবে বা স্পিকিউল বলি তাই। তাহলে খেয়াল করে দেখো তো পরিফেরা পর্বের যত রকম বৈশিষ্ট্য আছে ম্যাক্সিমাম সকল বৈশিষ্ট্যই কিন্তু আমরা এই লাইনটার মাধ্যমে নিয়ে আসলাম। এখন তোমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কোন বৈশিষ্ট্যের অর্থ কি বা কেন এরকম নামকরণ হয়েছে। তাহলে পরিফেরা, পোর মানে ছিদ্র, ফেরা মানে বহন করা, ছিদ্র বহন করলে ছিদ্রাল প্রাণী, স্পঞ্জ নামে ডাকা হয়। একটা স্পঞ্জ নাকি এদের দেহে অনেক স্পঞ্জ আছে? উত্তর হচ্ছে অনেক স্পঞ্জ আছে। অতে দুইটা, অস্টিয়া অস্কুলাম। নতে নালীতন্ত্র নিশ্চল। অতে কোয়ানোসাইট। আর স্পঞ্জ দিয়ে চারটা, স্পঞ্জ নামে ডাকা হয়। স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর থাকে, স্পঞ্জিন থাকে যেটা ওদের দেহ গঠন করে একটা প্রোটিন, আর স্পিকিউল থাকে। তো কোনটা কি আমরা একটু শেখার চেষ্টা করি। হ্যাঁ, একটু আগে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে পরিফেরা, তো আমি যদি এখান দিয়ে লেখা শুরু করি পরিফেরা, এই পরিফেরা কিন্তু সবচেয়ে আদি ও সরলতম পর্ব, তাই না? আদি ও সরলতম পর্ব। তাহলে যেহেতু সবচেয়ে আদি এবং সরলতম পর্ব, তাহলে এরা কি উন্নত নাকি অনুন্নত? দেখো বলে দাও তো।
যেহেতু আদি এবং সরলতম পর্ব, তাহলে এরা কি উন্নত না অনুন্নত? তুমি কিন্তু বলে দিতে পারবে এরা হচ্ছে অনুন্নত, তাই না? অনুন্নত। তাহলে অনুন্নত কেন? কারণ দেখো তো অনেক কিছু নাই। তো অনুন্নত কেন? অনেক কিছু নাই। যেমন এদের ধরো পা নাই। এদের কি নাই বলো? এদের পা নাই, এদের পা নাই, এদের মুখ নাই, এদের কিন্তু মুখও নাই, এমনকি এদের পায়ু নাই। পায়ু কি জিনিস? পায়ু মানে যেখান দিয়ে আমরা পায়খানা করি, পায়খানা থেকে হচ্ছে পায়ু। হ্যাঁ, তো এদের পায়ু নাই। পায়খানার যে ছিদ্র, এটাকে বলা হয় পায়ু। তাহলে যেহেতু এদের পা নাই, তাহলে বলো তো এরা কি চলাচলে সক্ষম নাকি অক্ষম? পা না থাকলে কিন্তু এরা চলাচলে অক্ষম, এরা চলাচলে অক্ষম। এই যারা চলাচলে অক্ষম তারা বসে থাকে না। আমরা বসে থাকাকে কি বলতে পারি? সিটেড। আমরা বসে থাকাকে কি বলতে পারি বলতো? সিটেড, তাই না? এই সিটেড মানে কিন্তু এটা বায়োলজিক্যাল যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে স্যাসাইল। স্যাসাইল মানে কি? যে নিশ্চল। এই স্যাসাইল মানে কি বলো? স্যাসাইল মানে কি? যে নিশ্চল। তাহলে স্যাসাইল মানে কি? স্যাসাইল মানে হচ্ছে যে নিশ্চল। তাহলে আমরা একটা জিনিস কিন্তু শিখলাম যে পরিফেরার যেহেতু পা নাই, তাহলে তারা কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীরা কি হয়? নিশ্চল হয়। আমাদের একটা কিন্তু পড়া শেষ। যেহেতু পরিফেরা পর্বের প্রাণীদের পা নাই, তাহলে ওরা কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীরা কি হয়? পূর্ণাঙ্গ প্রাণীরা কিন্তু হচ্ছে নিশ্চল হয়। ক্লিয়ার? নিশ্চল হয়। 2 নাম্বার দেখো, যেহেতু ওদের মুখ নাই, তো যেহেতু ওদের মুখ নাই, তাহলে মুখের পরিবর্তে আল্লাহ ওদেরকে কি দিছে? ছিদ্র দিয়েছে না? এই ছিদ্রকে আমরা কি বলতে পারি? ওপেনিংস। ওপেনিংস মানেই হচ্ছে ছিদ্র। আর মনে রাখবা বায়োলজিতে এই ছিদ্রগুলোকে বলা হয় অস। অস মানে ছিদ্র। তাহলে যেহেতু ওদের আল্লাহ তাআলা মুখ দেয় নাই, তাহলে মুখের পরিবর্তে বিভিন্ন ছিদ্র দিয়েছে, ওপেনিংস দিয়েছে, যে ছিদ্রগুলোকে আমরা বলতে পারি অস। খেয়াল করে দেখো তো, এই অস্টিয়ার মধ্যেও অস আছে, অস্কুলামের মধ্যেও অস আছে। তোমরা বুঝতেই পারতেছো এই অস্টিয়াও ছিদ্র, অস্কুলামও ছিদ্র। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, অস্টিয়াও ছিদ্র, অস্কুলামও ছিদ্র, কোনটা কোন ছিদ্র? খেয়াল করে দেখো, অস্টিয়া লিখতে গেলে যতটুকু জায়গা লাগে, অস্কুলাম লিখতে গেলে তার থেকে বেশি জায়গা লাগে না? বড় না লিখতে? এটা মনে রাখার জন্য। অস্ট্রিয়া লিখতে গেলে যতটুকু জায়গা লাগে, অস্কুলাম লিখতে তার থেকে বড় না? যেহেতু অস্কুলাম তার থেকে বড়, এই জন্য মনে রাখবে এটা বড় ছিদ্র, এটা বড় ছিদ্র, আর অস্ট্রিয়া হচ্ছে ছোট ছিদ্র। কিন্তু দুইটার মধ্যেই দেখো কি আছে? অস আছে না? তাহলে অস যেহেতু আছে, তাহলে এই দুইটা হচ্ছে ছিদ্র। তাহলে আমরা অস্ট্রিয়া অস্কুলাম শিখলাম যে পরিফেরার দেহে কিছু ছোট ছিদ্র থাকে, তার নাম অস্ট্রিয়া। অনেকগুলো অস্ট্রিয়া মিলে যে বড় ছিদ্র তৈরি করে, তার নাম হচ্ছে অস্কুলাম। তার নাম হচ্ছে অস্কুলাম। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অস্টিয়া এবং অস্কুলাম দেখবো। এবং আরেকটা জিনিস তোমরা দেখলা, সেটা হচ্ছে যে এদের কিন্তু কি, এরা কিন্তু যেহেতু পা নাই, তাহলে পা না থাকলে কি এটা সচল না নিশ্চল? পা না থাকলে কিন্তু এরা হচ্ছে নিশ্চল। ঠিক আছে, পা না থাকলে এরা হচ্ছে নিশ্চল। আচ্ছা, চলো আমরা এখন কি করি, আমরা এই ছিদ্রটা একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি। ছিদ্রটা আসলে কোথায় আছে আমরা একটু খোঁজার ট্রাই করি। ক্লিয়ার? চলো আমরা এখানে দেখে আসি। ছিদ্র ধরো আমরা আঁকি। আচ্ছা, প্রথমে আমরা সাদাটাকে একটু বড় করে দিই, একটু পরে ধরো এই যে এটা একটা অংশ। এবার আমরা সাদাটাকে একটু বড় করে দিই, বুঝতে পারবো তোমরা জিনিসটা। ঠিক আছে, ধরো এই যে এটা হচ্ছে একটা পরিফেরার দেহ, ধরো আমরা রাখতেছি। হ্যাঁ, একটা পরিফেরার কি আঁকছি আমরা বলো? দেহ আমরা ধরো আঁকার ট্রাই করতেছি। ঠিক আছে, তোমরা কিন্তু একটু আগেই দেখলা যে পরিফেরার দেহ প্রচুর কি যুক্ত? প্রচুর ছিদ্রযুক্ত। পরিফেরার দেহ প্রচুর ছিদ্রযুক্ত। আমরা সেই ছিদ্রগুলো একটু দেখার ট্রাই করব। এই যে ধরো একটা পরিফেরা আমরা আঁকলাম। আর যেহেতু পরিফেরার দেহ প্রচুর ছিদ্রযুক্ত, ঠিক আছে, ধরো নাও যে কথার কথা যে এখান দিয়ে যে এরকম ছিদ্র আছে, কি হলো এটা? ধরো এখান দিয়ে এরকম এরকম ছিদ্র আছে, এটা অনেক বড় কেন হয়ে গেল? এটাকে ছোট করতে হবে। ঠিক আছে, এটাকে ছোট করো। তো এর মধ্যে এরকম অনেক, ধরো এর মধ্যে এরকম অনেক ছিদ্র রয়েছে। ঠিক আছে, এরকম, আমার কথা কেন শুনছে না? এরকম ছিদ্র রয়েছে। হ্যাঁ, এটাও কালো করে দিই। দেখো, এরকম বিভিন্ন রকম ছিদ্র রয়েছে। ঠিক আছে, আমরা দেখো, এর মধ্যে কিন্তু এরকম বিভিন্ন রকম ছিদ্র রয়েছে। ঠিক আছে, ছিদ্র আছে বিভিন্ন জায়গা থেকে, ছিদ্র আছে।
এবং খেয়াল করো এই যে প্রত্যেকটা ছিদ্র, এই যে ছিদ্রগুলো যে দেখো এখানে একটা বড় ছিদ্র তৈরি করছে না, আমি এখানে একটা দিয়ে দিই তোমার এখন মোটামুটি বড় করে, মাঝখানে কি একটা বড় ছিদ্র তৈরি করছে না, সবগুলা ছোট ছিদ্র মিলে। সবগুলা ছিদ্র মিলে মাঝখানে যে একটা বড় ছিদ্র হয়ে গেছে, হ্যাঁ একটা বড় ছিদ্র হয়ে গেছে। ধরে নাও এই যে ছোট ছোট ছিদ্রগুলো তোমরা দেখতেছো, ধরো এই যে একটা ছোট ছিদ্র, এই যে ছোট ছিদ্র, এই যে একটা ছোট ছিদ্র, এই ছোট ছোট যে ছিদ্রগুলো তোমরা দেখতেছো, এই ছোট ছিদ্রগুলোকে আমরা বলবো হচ্ছে অস্টিয়া। তাহলে এই ছোট ছিদ্রকে আমরা বলবো হচ্ছে অস্টিয়া। কি বলবো? অস্টিয়া। হ্যাঁ, অস্টিয়া। এবার দেখো তো অনেকগুলা অস্টিয়া মিলে এখানে একটা বড় ছিদ্র তৈরি করছে না, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অস্কুলাম। ওকে, তাহলে এই যে ছোট ছোট ছিদ্রগুলোকে আমরা বলবো অস্টিয়া, আর এই অস্টিয়া মিলে যে এই বড় ছিদ্রটা তৈরি করছে একে আমরা বলবো হচ্ছে অস্কুলাম। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণে? আমরা শিখলাম যে এই অস্কুলামটা হচ্ছে বড় ছিদ্র এবং অস্টিয়া হচ্ছে ছোট ছিদ্র। মনে থাকবে, অস্টিয়া হচ্ছে ছোট ছিদ্র। কাহিনী শেষ। এবার খেয়াল করে দেখো এই যে মাঝখানে, দেখো তো মাঝখানে একটা গহব্বর আছে না, এই যে একটা গহব্বর আছে না, গহব্বর। তোমরা সবাই জানো গহব্বরকে আমরা ইংলিশে বলি ক্যাভিটি। গহব্বরকে আমরা ইংলিশে কি বলি? গহব্বরকে আমরা ইংলিশে বলি হচ্ছে ক্যাভিটি। হ্যাঁ, গহব্বরকে আমরা ইংলিশে বলি হচ্ছে ক্যাভিটি। কিন্তু বায়োলজিতে মনে রাখবা সিল মানে হচ্ছে গহব্বর। এই দেখো সিও ইএল, এটা কিন্তু কোয়েল না, এটা হচ্ছে সিল, এর উচ্চারণ হচ্ছে সিল। এই সিল মানে হচ্ছে কিন্তু গহব্বর। তাহলে আমরা কিন্তু জানি এটা হচ্ছে পরিফেরা, এটা হচ্ছে পরিফেরা, আর পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়। পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়। তাহলে স্পঞ্জের দেহের মধ্যে যে গহব্বরটা আছে, স্পঞ্জের দেহের মধ্যে যে গহব্বরটা আছে, গহব্বর, গহব্বর মানে কি? আমি সেখানে কি লাগাই দিব? কি মানে গহব্বর? সিল মানে গহব্বর না? তাহলে স্পঞ্জের দেহ গহব্বরকে আমরা স্পঞ্জ প্লাস সিল কি বলে ডাকতে পারি? স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু আরেকটা টার্ম শিখে গেলাম যে স্পঞ্জোসিল হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের দেহ গহব্বরের নাম। তাহলে কিন্তু আমরা আরো একটা জিনিস শিখে গেলাম, দেখো এই যে স্পঞ্জোসিলটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের দেহ গহব্বরের নাম। ক্লিয়ার? দেহ গহব্বরের নাম। এখন তুমি তাহলে আমাকে বলতে পারো যে ভাইয়া স্পঞ্জিন কি জিনিস? দেখো স্পঞ্জিনের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে স্পঞ্জ, আরটা হচ্ছে ইন। তোমরা সবাই মনে রাখবা আজকের থেকে জীববিজ্ঞানের কোন শব্দের শেষে যদি ইন থাকে, সেই ইন দ্বারা কিন্তু আলটিমেটলি প্রোটিন বোঝায়। তাহলে জীববিজ্ঞানের কোন শব্দের শেষে যদি ইন থাকে তাহলে সেই ইন দ্বারা কিন্তু প্রোটিন বোঝায়। যেমন ধরো সেল সাইকেল, কোষ চক্র। ওই সেল সাইকেল বা কোষ চক্রকে নিয়ন্ত্রণকারী প্রোটিনের নাম কি ছিল? তাহলে সাইকেল প্লাস ইন, সাইক্লিন। তোমরা ব্যাকটেরিয়া পড়ছো না? ব্যাকটেরিয়ার ফ্লাজেলা নামে একটা অঙ্গ আছে। ফ্লাজেলা কোন প্রোটিন দ্বারা গঠিত? ঠিকই ধরছো, ফ্লাজেলিন। ব্যাকটেরিয়া একটা অঙ্গ আছে পিলি, বলতো পিলি কোন প্রোটিন দ্বারা গঠিত? ঠিকই ধরছো, পিলিন। স্পঞ্জের স্পঞ্জের দেহ গঠনকারী যে প্রোটিন, দেহ গঠনকারী যে প্রোটিন তার নাম কি হবে? এক্স্যাক্টলি স্পঞ্জিন। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু কি কি শিখলাম দেখো। আমরা দেখো শিখলাম যে এদেরকে আসলে স্পঞ্জ নামে ডাকা হয়, এটা অলরেডি আমরা জানি। স্পঞ্জ ও সিল, সিল আছে, সিল মানে ওদের দেহ গহ্বর। স্পঞ্জিনের শেষে ইন আছে, ইন মানে হচ্ছে সেটা প্রোটিন, সেটা ওদের দেহ গঠনকারী প্রোটিন। শিখে ফেললাম না? এখন দেখো আমরা পরিফেরার মধ্যে লাস্ট একটা জিনিস শিখবো, সেই জিনিসটা হচ্ছে কি? স্পাইকিউল। আমরা যদি স্পাইকিউলকে ভাঙি তাহলে পাওয়া যায় স্পাইক প্লাস ইউল। আমি যদি স্পিকিউলকে ভাঙি তাহলে কি পাওয়া যায়? স্পাইক প্লাস ইউল। হ্যাঁ, এই স্পাইক মানে মনে রাখবা কাঁটা। স্পাইক মানে কি মনে রাখবা? স্পাইক মানে মনে রাখবা হচ্ছে কাঁটা। স্পাইক মানে কাঁটা, আর ইউল মানে মনে রাখবা আজকের থেকে আজীবন জীববিজ্ঞানে যেখানে ইউল পাবা, ইউল মানে ক্ষুদ্র। যেমন ধরো ব্রঙ্কাসের ক্ষুদ্র শাখাকে কি বলে? ব্রঙ্কিউল, তাই না? লোভ মানে খণ্ড, ক্ষুদ্র খণ্ডকে কি বলে? লোভিউল। আর্টারি মানে ধমনী, ক্ষুদ্র ধমনী বা ধমনিকাকে কি বলে? আর্টারিউল। ভেইন মানে শিরা, ক্ষুদ্র শিরাকে কি বলে?
ভেইনিউল। আজকের থেকে জীববিজ্ঞানের কোন শব্দের শেষে যদি ইউল লাগাই দাও, সেই ইউল দ্বারা তুমি ক্ষুদ্র বুঝবা। ইউল দ্বারা কি বুঝবা? ক্ষুদ্র বুঝবা। তাহলে বলতো স্পাইকিউল নামে পরিফেরা পর্বের প্রাণীদের কাঁটা থাকে নাকি ক্ষুদ্র কাঁটা থাকে? উত্তর হচ্ছে ক্ষুদ্র কাঁটা থাকে। স্পাইকিউল নামে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কি থাকে? ক্ষুদ্র কাঁটা থাকে। এখন তাহলে আমরা কি কি শিখবো? আমরা এখন ধরো শিখবো হচ্ছে এই যে কর্নোসাইটটা আমরা শিখবো, নালীতন্ত্র শিখবো। হ্যাঁ, আমরা একটু জাস্ট তোমাদেরকে দেখাই। ধরো কথার কথা, এটা আমি আবার একটা পরিফেরা ধরো দেখাচ্ছি। ধরো ধরো এটা হচ্ছে একটা পরিফেরা। হ্যাঁ, তাহলে এটা একটা পরিফেরা। সেই পরিফেরাদের দেহে কিন্তু এরকম বিভিন্ন কোষ আছে, যে এরকম বিভিন্ন রকম কোষ দ্বারা কিন্তু ওদের দেহ গঠিত। ওকে, এরকম বিভিন্ন কোষ দ্বারা, এরকম বিভিন্ন কোষ দ্বারা কি ওদের দেহ কিন্তু গঠিত। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই কোষগুলোর মধ্যে কিন্তু কি আছে? কোষগুলোর মধ্যে কিন্তু ছিদ্র আছে। প্রত্যেকটার মধ্যে কিন্তু আবার ছিদ্র থাকবে। এর প্রত্যেকটার মধ্যে আবার কি থাকবে? এর প্রত্যেকটার মধ্যে কিন্তু আবার ছিদ্র থাকবে। হ্যাঁ, ছিদ্র থাকবে, কিন্তু ছিদ্র থাকবে, ছিদ্র আছে কিন্তু। ঠিক আছে, ছিদ্র আছে। তো এখন তুমি চিন্তা করে দেখো, ধরো কথার কথা, এই যে তুমি দেখতেছো, এই যে তুমি দেখতেছো যে এদের গায়ে দেখো, এই যে কোষটা না, এই কোষের এখানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন কোষ থাকে না? বিভিন্ন কি থাকে? এই যে বিভিন্ন কোষ আছে না? এই যে কোষটা আছে, এই যে কোষটা আছে, এই কোষটা কি ওর আবরণ না? দেখো এই যে কোষটা, এই কোষটা কি ওর আবরণ না? তোমরা মনে রাখবা, পিনাকো মানে হচ্ছে আবরণ। পিনাকো মানে কি? পিনাকো মানে হচ্ছে আবরণ। এবং দেখো এগুলো প্রত্যেকটা একটা কোষ না? আর কি মানে কোষ? আমরা সবাই জানি সাইট মানে কোষ। তাহলে ওইটার নাম বলো তো কি সাইট? ওটার নাম হচ্ছে পিনাকোসাইট। বলো ওটার নাম কি সাইট? ওটার নাম হচ্ছে পিনাকোসাইট। ক্লিয়ার? পিনাকোসাইট, এই যে পিনাকোসাইট। তাহলে পিনাকো মানে কি? পিনাকো মানে হচ্ছে আবরণ। তাহলে এই পরিফেরা পর্বের বাইরের যে আবরণটা তোমরা দেখতেছো, সেটা হচ্ছে পিনাকো, আবরণ। তাহলে পিনাকো মিলে যে কোষটা হয়েছে, ওইটা কি? পিনাকোসাইট। আবার তুমি চিন্তা করে দেখো, সেম ভাবে এখানেও কোষ আছে না, এখানেও কোষ আছে না, এখানেও কোষ আছে না? এই সবগুলো মিলে দেখো একটা ত্বক তৈরি করতেছে, একটা ত্বক, একটা ত্বক তৈরি করতেছে। মানে পিনাকোসাইট গুলো মিলে একটা ত্বক তৈরি করে, পিনাকোসাইট গুলা মিলে একটা ত্বক তৈরি করে। ঠিক আছে? ওইটার নাম কি? আমরা জানি ডার্ম মানে হচ্ছে ত্বক, ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে পিনাকোসাইট গুলা মিলে যে ত্বক তৈরি করে, সেই ত্বকের নাম কি হবে? এক্স্যাক্টলি ঠিকই ধরছো, পিনাকোডার্ম। তাহলে পিনাকোসাইট কি জিনিস? পরিফেরা পর্বের প্রাণীদের বাইরে এক ধরনের আবরণীযুক্ত কোষ থাকে, এটা আবরণ থাকে। পিনাকো মানে আবরণ, সাইট মানে কোষ। ওই কোষকে বলা হয় পিনাকোসাইট। আর সবগুলা পিনাকোসাইট মিলে একটা ত্বক তৈরি করে, যেটাকে আমরা বলি ডার্ম মানে ত্বক, ওটাকে আমরা বলবো পিনাকোডার্ম। কি বলবো? পিনাকোডার্ম। কি ডার্ম? পিনাকোডার্ম। ক্লিয়ার? এখন দেখো, এই যে ধরো কথার কথা, এই যে কোষটা, এই কোষের এইখানে বাইরে আমি যদি তোমাদের একটু দেখাই, ধরো এই যে কোষটা, এই কোষের বাইরে দেখো, এইখানে এরকম বিভিন্ন রকম আরো কোষ থাকে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম আরো কোষ থাকে। এই দেখো, এরকম বিভিন্ন রকম কোষ থাকে। এবং এই যে বিভিন্ন রকম কোষগুলো থাকে, এই কোষগুলোর বাইরে কিন্তু এরকম সিলিয়া ফ্লাজেলার মতো অংশ থাকে, সিলিয়া ফ্লাজেলার মতো অংশ থাকে। এবং এই সবগুলা মিলে কিন্তু একটা ফানেল তৈরি করে। একটা কি তৈরি করে বলো? ফানেল। একটা ফানেলের মতো অংশ গঠন করে। তাহলে আমি যদি একটু লিখে দিই, এখানে কিসের মতো অংশ গঠন করছে? এগুলো হচ্ছে ফানেলের মতো অংশ গঠন করছে, ফানেল। মনে রাখবে, এই ফানেলকেই কিন্তু বায়োলজিতে বলা হয় কোয়ানো। এই ফানেলকেই বায়োলজিতে কি বলা হয়? কোয়ানো। তাহলে ওই যে ফানেল আকৃতির যে কোষগুলো, দেখো ফানেল আকৃতির যে কোষগুলো, সেই ফানেল আকৃতির যে কোষ, সেই কোষের গায়ে কিন্তু সিলিয়া ফ্লাজেলা আছে, তাই না? চলতে সাহায্য করে ওইটাকে, ফ্লাজেলা আছে। তাহলে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে কর্নোসাইট। ওটাকে আমরা কি বলতেছি? ওইটাকে আমরা বলতেছি হচ্ছে কর্নোসাইট। এখন তুমি চিন্তা করে দেখো তো, ধরো এই যে এইখানে এইটা হচ্ছে তোমার, এই যে এই অংশটা হচ্ছে তোমার, এই অংশটা হচ্ছে তোমার কোয়ানোসাইট, এই অংশটা হচ্ছে তোমার, আচ্ছা যেটা বলতেছিলাম কোয়ানোসাইট না? তাহলে বলো এইটা, এটা একটা কি? কোয়ানোসাইট। এটা একটা কি? কোয়ানোসাইট। এটা একটা কি? কোয়ানোসাইট। এটা একটা কি? কোয়ানোসাইট না? তাহলে এই সবগুলা কোয়ানোসাইট মিলাবো যে ত্বক তৈরি করছে, তার নাম কি ডার্ম? কোয়ানোডার্ম। স্বাভাবিক। সবগুলা পিনাকোসাইট মিলে বানাইছিল পিনাকোডার্ম। তাহলে সবগুলা কোয়ানোসাইট মিলে কি বানাবে? কোয়ানোডার্ম। সবগুলা কোয়ানোসাইট মিলে কি বানাবে? কোয়ানোডার্ম বানাবে না?
এক্স্যাক্টলি। এখন দেখো এই কোয়ানোডার্ম আর এখানে পিনাকোডার্ম এর মাঝখানে দেখো এক ধরনের পদার্থ আছে, আছে না? মাঝখানে যে একটা অংশ আছে, মাঝখানে মানে হচ্ছে মেসো, তোমরা মনে রাখবা মেসো মানে মাঝখানে, তাহলে ওইটাকে বলা হয় মেসোহিল। কি হিল? মেসোহিল। তাহলে আমি কি কি টার্ম শিখালাম খেয়াল করো। এই যে বাইরে আবরণের যুক্ত কোষগুলো, আবরণ মানে পিনাকো, কোষ মানে সাইট, এটা পিনাকোসাইট। সবগুলা পিনাকোসাইট মিলে যে ত্বক তৈরি করে সেটা পিনাকোডার্ম। এখানে যে ফানেল আকৃতির কোষগুলা, এটা হচ্ছে ফানেল মানে হচ্ছে কোয়ানো, তাহলে এটা কোয়ানোসাইট। সবগুলা কোয়ানোসাইট মিলে বানায় কোয়ানোডার্ম। আর এই কোয়ানোডার্ম আর পিনাকোডার্ম এর মাঝখানে যে মেসো, মাঝখানে মানে কি? মেসো মানে মাঝখানে, মাঝখানে যে একটা আঠার মতো অংশ আছে, আঠালো অংশ, ওটা হচ্ছে মেসোহিল। ওটা কি হিল বলো? ওটা হচ্ছে মেসোহিল। ক্লিয়ার? ওটা হচ্ছে মেসোহিল। আচ্ছা, এখন চিন্তা করে দেখো তো, ফাইনালি আমাদের সবই কিন্তু হয়ে গেল। আমাদের কিন্তু কোয়ানোসাইটও হয়ে গেল, স্পঞ্জ হয়ে গেল, স্পঞ্জোসিল হয়ে গেল, স্পঞ্জিন হয়ে গেল, স্পিকিউল হয়ে গেল। বাদ থাকলো কি? শুধু বাদ থাকলো শুধু নালীতন্ত্র। এদের নালীতন্ত্র কেন আছে? কোনো সময় মনে রাখবা যে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কিন্তু আল্লাহ তাআলা, এরা যেহেতু অনুন্নত, কিন্তু এদেরকে কোনো সংবহন তন্ত্র দেয় নাই। তাহলে এদের কোনো কি নাই? এদের কোনো সংবহন তন্ত্র নাই। যেহেতু এদের কোনো সংবহন তন্ত্র নাই, এই সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে আল্লাহ তাআলা ওদেরকে নালীতন্ত্র দিছে। তাহলে সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে আমি যদি লিখে দিই, দেখো, যেহেতু পরিফেরা পর্বের প্রাণীদের কোনো সংবহন তন্ত্র নেই, তাই সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য, সংবহন তন্ত্র দিয়েই তো পানি প্রবাহিত হয়, তাই না? তাহলে পানি প্রবাহের জন্য আল্লাহ তাআলা ওদেরকে কি দিয়েছে? বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। আল্লাহ তাআলা ওদেরকে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দিয়েছে। তাহলে নালীতন্ত্রের কাজ কি? নালীতন্ত্রের কাজ তাই যেটা সংবহন তন্ত্রের কাজ। আমরা জানি এই নালীতন্ত্রের মধ্যে প্রচুর ছিদ্র আছে, ছিদ্র। সেই ছিদ্রগুলোকে আমরা কি বলি বলতো? এই ছিদ্রগুলোকে আমরা বলি অস্টিয়া। এই অস্টিয়ার ভিতর দিয়ে পানি প্রবাহের মাধ্যমে কি পানি স্রোত হয় না? ওই পানি স্রোতের মাধ্যমে ওরা কি কি দেখো তো, খাদ্য, অক্সিজেন, শুক্রাণু, এগুলা দেহের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। চলো আমরা একটু চিত্র দেখাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারবো। যদি চিত্রতে দেখি, ধরো কথার কথা আমরা আরেকটা চিত্র আঁকছিলাম না, আমরা আরেকটা চিত্র আঁকছিলাম, সেই চিত্রটা কই? এই যে ধরো কথার কথা ওদের যদি কোনো ছিদ্র নাই, তো দেখো কি হয়? এই যে খাদ্য, যে অক্সিজেন, এগুলা এই যে অস্টিয়া পথে কিন্তু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে এই জন্য বলছে যে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোনো সংবহন তন্ত্র নেই, সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য আল্লাহ ওদেরকে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দিয়েছে। অস্টিয়া পথে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন এবং শুক্রাণু ওদের দেহ অভ্যন্তরে প্রবেশ করে। চলো আমরা যদি দেখি বইয়ে, এখন মূল বইয়ে চলে যাই, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। তোমরা সবাই কিন্তু এখন দেখে বুঝতে পারবা যে এরা কিন্তু টিস্যু গঠন করে না। দেখো পরিফেরা পর্বের প্রাণীরা কি গঠন করে না? পরিফেরা পর্বের প্রাণীরা কিন্তু হচ্ছে টিস্যু গঠন করে না, তাই না? তাহলে এরা কি মাত্রার? আমরা প্রথম দিনই পড়ছিলাম, এরা হচ্ছে কোষ মাত্রার। তাহলে এই যে কোনটা কোন মাত্রার, এটা পড়তে গেলে কিন্তু তোমাকে প্রথম ক্লাসটা করতে হবে। তাহলে পরিফেরা কি মাত্রার ছিল? কোষ মাত্রার। আমরা আগেই পড়ে আসছি। দেখো এদের দেহের বাইরের দিকে কি ডার্ম থাকে? পিনাকোডার্ম থাকে বাইরের দিকে। আর ভিতরের দিকে তাহলে কি থাকে? কোয়ানোডার্ম থাকে। আমরা পড়েছি না? বাইরের দিকে থাকে পিনাকোডার্ম আর ভিতরের দিকে থাকে কোয়ানোডার্ম, আমরা পড়ে আসছি। এবং ওই পিনাকোডার্ম আর কোয়ানোডার্ম দুইটা স্তরে মাঝখানে কি থাকে? মেসোহিল থাকে। এই মাঝখানে কি থাকে বলো? মেসোহিল থাকে। এবং ওদের দেহে কিন্তু একটা অ্যামিবার মতো কোষ থাকে। অ্যামিবার মতো কোষ, অ্যামিবা থেকে অ্যামিবো, কোষ মানে সাইট, ওই কোষকে বলা হয় অ্যামিবোসাইট। তাহলে বলে অ্যামিবার মতো কোষকে কি বলবো? অ্যামিবোসাইট। দেখো এদের দেহে কিন্তু অস্টিয়া নামে অসংখ্য কি থাকে? ছিদ্র থাকে। আবার সবগুলা ছিদ্র মিলে একটা বড় ছিদ্র তৈরি করে, একটা বড় ছিদ্র তৈরি করে। সেই বড় ছিদ্রের নাম কি? সেই বড় ছিদ্রের নাম হচ্ছে অস্কুলাম। দেখো এই অস্কুলাম নামক কিন্তু একটা বড় প্রান্তিক ছিদ্রপথ, তাই না? এই বড় প্রান্তিক ছিদ্রপথ, তাহলে অনেকগুলো অস্টিয়া মিলে কি তৈরি করে? অস্কুলাম। তবে এদের দেহে আল্লাহ তাআলা কোনো সংবহন তন্ত্র দেয় নাই, যেন সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ কি তন্ত্র দিয়েছে? একটু আগে পড়ে আসলাম, নালীতন্ত্র দিয়েছে। এবং দেখো এই অস্টিয়া পথে নালিকার মধ্যে দিয়ে পানি স্রোতের মাধ্যমে তিনটা জিনিস বলছিলাম, খাদ্য, অক্সিজেন এবং শুক্রাণু, এরা দেহ অভ্যন্তরে প্রবেশ করে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু আমি অলরেডি বলে দিছি একদম পানির মতো সহজ করে। তো আমার ক্লাসের স্পেশালিটি বা আমার ক্লাসের বিশেষত্ব হচ্ছে এইটাই
আমার ক্লাসের স্পেশালিটি বা আমার ক্লাসের বিশেষত্ব হচ্ছে এটাই যে আমরা তোমাকে যা পড়িয়ে আসছি বইয়ের মধ্যে হুবহু তাই দেখিয়ে দিচ্ছি। মনে রাখবা, টেক্সট বুক ইজ দ্য কিং। সো আমি তোমাকে প্রথমে সুন্দর করে বুঝিয়ে আনলেও তোমার মূল বন্ধু হচ্ছে তোমার পাঠ্য বই। তো আমি পাঠ্য বইয়ের মধ্যে সবই পড়িয়ে দিচ্ছি। দেখো এরপরে কি এদের স্পিকিউল থাকে, বলতো স্পিকিউলের স্পাইক মানে কাটা, ইউল মানে ক্ষুদ্র, তাহলে এগুলা কি কাটা নাকি ক্ষুদ্র কাটা? অবশ্যই ক্ষুদ্র কাটা। এদের দেহে এক ধরনের প্রোটিন থাকে, ইন মানে প্রোটিন, স্পঞ্জের প্রোটিন, তার নাম কি? স্পঞ্জিন। এই প্রোটিন দ্বারা ওদের জীবদেহ গঠন হয়। এবং এদের যে দেহ গহ্বর, সিল মানে গহ্বর, তাহলে ওটার নাম স্পঞ্জের গহ্বর কি? স্পঞ্জসিল না? তাহলে স্পঞ্জসিল নামক কিন্তু ওদের একটা দেহ গহ্বর থাকে। আমরা নতে পড়ছিলাম এরা পূর্ণাঙ্গ প্রাণীরা সচল নাকি নিশ্চল? এরা পূর্ণাঙ্গ প্রাণীরা কিন্তু হচ্ছে নিশ্চল। এটা আমি তোমাদেরকে পড়াইছি। ক্লিয়ার? একটা কথা মনে রাখবা, এদের এদের কিন্তু পুনরুৎপত্তি ক্ষমতা আছে, মানে এরা একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি করে। তাহলে এদের যে পুনরুৎপাদন ক্ষমতা আছে, ওরা ওই ক্ষমতা দিয়ে ওরা মুকুল সৃষ্টি করে। ওরা কি সৃষ্টি করে বলো? ওরা মুকুল সৃষ্টি করে। আর এই মুকুলটা দেখতে মুক্তার মতো। মনে রাখবা, গ্যামি মানে হচ্ছে মুক্তা, আর ইউল মানে ক্ষুদ্র। তাহলে মুক্তার মতো ছোট ছোট ক্ষুদ্র মুকুলকে আমরা কি বলতে পারি? গেমিউল। গেমি মানে মুক্তা, ইউল মানে ক্ষুদ্র। তাহলে মুক্তার মতো ছোট ছোট ক্ষুদ্র যে মুকুল, তাকে আমরা কি বলতে পারি? গেমিউল। আর মুকুল সৃষ্টি এটা কিন্তু কোনো যৌন জনন না, দেহের একটা অঙ্গ থেকে আর একটা অংশ তৈরি করলাম, এটা অঙ্গজনন। আর সকল অঙ্গজননই হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। কি জনন প্রক্রিয়া বলো? অযৌন জনন প্রক্রিয়া। তাহলে বলো তো, এটা মুকুল সৃষ্টি যে করে, এটা কি যৌন জনন না অযৌন জনন? একটা উদ্ভিদের একটা দেহ, দেহ থেকে একটা মুকুল তৈরি হলো, এটা কিন্তু যৌন জনন না, এটা অঙ্গজ জনন। অঙ্গজ জনন মানে কি? এটা অযৌন জনন। অঙ্গ থেকে ধরো পাথরকুচি, পাতা দিয়ে দিবা নতুন গাছ হয়ে যাবে, এর সাথে কি আরেকজনের সাথে ওর মিলন হওয়া লাগছে? লাগে নাই। তাহলে এটা এক ধরনের অঙ্গজ জনন বা অযৌন জনন। ঠিক আছে? এদের দুই ধরনের লার্ভা দেখা যায়। একটা লার্ভার নাম হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা এবং আরেকটা লার্ভার নাম হচ্ছে প্যারেনকাইমুলা। খেয়াল করো কেন এরকম নাম হয়েছে। দেখো, প্যারেনকাইমুলা যদি আমরা লিখি, প্যারেনকাইমুলা, তাহলে এই লার্ভাটার নাম এমন হওয়ার কারণ হচ্ছে যে এদের দেহের মধ্যে প্যারেনকাইমা জাতীয় টিস্যু দ্বারা পূর্ণ থাকে। তাহলে কি দ্বারা? টিস্যু দ্বারা। প্যারেনকাইমা জাতীয় টিস্যু না, আসলে টিস্যু যদি বলা যাবে না, কোষ দ্বারা। তাহলে প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা এদের যে লার্ভা দশা, লার্ভা মানে বাচ্চা দশা, সেটা পূর্ণ থাকে এই জন্য। আর উলা মানে কি? প্যারেনকাইমুলা, উলা, উলা মানে ক্ষুদ্র। এই উলা মানে কি? দেখো এই লাস্টে যে উলা আছে, এই যে উলা, দেখো উলা, এই উলা মানে কি? উলা মানে হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে? তাহলে আমরা জানি কি লার্ভা, লার্ভা দশা কি? এই লার্ভা দশা কি ক্ষুদ্র হয় না? হ্যাঁ, ক্ষুদ্র দশা কি তো লার্ভা দশা বলে। আর ওদের ক্ষুদ্র দশায় প্যারেনকাইমা নামক যে টিস্যু আছে তার মতো কোষ দ্বারা পূর্ণ থাকে, ক্ষুদ্র অবস্থায়, লার্ভা অবস্থায়। এই জন্য ওকে আমরা বলি প্যারেনকাইমুলা। আর একটা লার্ভা এদের আছে, সেই লার্ভার নাম দেখো অ্যাম্ফিব্লাস্টুলা। এরকম নাম কেন হয়েছে? অ্যাম্ফিব্লাস্টুলা। এবার লাস্টে যে উলা আছে, এই উলা মানে তোমরা জানো ছোট, আর ছোট দশা বলেই কিন্তু এটাকে আমরা কি দশা বলতেছি? লার্ভা দশা। ব্লাস্ট মানে দেখো, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। এই ব্লাস্ট মানে কি কোষ? অপরিণত কোষ। তো বাচ্চা অবস্থায় কি পরিণত থাকবে? অপরিণতই তো থাকবে। আর এমফি মানে হচ্ছে দুই বা উভয়, মনে রাখবে এমফি মানে হচ্ছে উভয় বা দুই, মনে রাখবা দুই। কেন দুই? কারণ যখন ওরা অপরিণত বা ছোট অবস্থায় থাকে, লার্ভা অবস্থায় থাকে, তখন ওদের দেহে দুই ধরনের কোষ থাকে। তখন ওদের দেহে দুই ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ থাকে? দুই ধরনের কোষ থাকে। একটা থাকে ছোট কোষ, একটা থাকে বড় কোষ। তাহলে আমি আবারও বলতেছি, কেন ওদের নাম অ্যাম্ফিব্লাস্টুলা? অ্যাম্ফি মানে বোথ বা দুই। যখন ওরা ছোট ছিল, উলা বা ইউল অবস্থায় ছিল, ব্লাস্ট বা অপরিণত অবস্থায় ছিল, লার্ভা দশায়, তখন ওর দেহের দুই ধরনের কোষ ছিল। একটা ছিল বড় কোষ এবং আরেকটা ছিল ছোট কোষ। একটা ছিল বড় কোষ এবং একটা ছিল ছোট কোষ। যেহেতু একটা বড় কোষ একটা ছোট কোষ, দুই ধরনের কোষ থাকে, এই জন্য এটাকে বলবো আমরা অ্যাম্ফিব্লাস্টুলা। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের দেহের মধ্যে যে দুই ধরনের লার্ভা দশা দেখা যায়, তার মধ্যে একটা মনে রাখবা, পতে পরিফেরা প দিয়ে, পতে প্যারেনকাইমুলা, কারণ প্যারেনকাইমা নামক টিস্যুর মতো কোষ দ্বারা পূর্ণ থাকে। আর একটা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা। অ্যাম্ফি মানে বোধ, উলা মানে ছোট, তাহলে ছোট বা লার্ভা অবস্থায় ওদের দেহে দুই ধরনের কোষ থাকে, একটা ছোট কোষ, একটা বড় কোষ। আচ্ছা, এবার দেখো, পরিফেরা পর্বের প্রাণীকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। পড়লে পড়বা, না পড়লে না পড়বা, তা একটু বলে দিই। তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্যালকেরিয়া। তো ক্যালকেরিয়া কেন? এই ক্যালকেরিয়া কথাটা আসছে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে ওদের দেহে যে অসংখ্য কাটা থাকে না, ক্ষুদ্র কাটা, ওদের দেহে যে অসংখ্য ক্ষুদ্র কাটা থাকে, আমরা বইয়ে দেখবো এখানে লেখা আছে চুনময় ক্ষুদ্র কাটা। কেন চুনময়? কারণ ওর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। তো ওইখান থেকে কিন্তু নামটা মনে রাখবা, ক্যালকেরিয়াস।
ক্যালকেরিয়াসকে আমরা কি স্পঞ্জ বলবো? মটকা স্পঞ্জ। এরপরে দেখো কি আছে, হেক্সাক্টিনিলিডা। হেক্সাক্টিনিলিডা। তবে হেক্সাক্টিনিলিডার মধ্যে টিন আছে না, টিন, এই টিন মানে কিন্তু সুতা। এই টিন মানে কি? সুতা। তোমরা যখন পড়বা অ্যাক্টিন অফ টেরেজি, টিন আছে না, ডিপ্লোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, সবগুলো টিন আছে না, টিন মানে সুতা। তাহলে বলতো এটাকে আমরা কি স্পঞ্জ বলবো? দড়ি স্পঞ্জ। যেহেতু হেক্সাক্টিনিলিডা এর মধ্যে টিন আছে, টিন মানে সুতা, সুতা দিয়ে তৈরি হয় দড়ি, তাহলে ওটা দড়ি স্পঞ্জ। হ্যাঁ, আরেকটা আছে কি দেখো, আরেকটা আছে তোমার ডেমোস্পঞ্জি। এই ডেমোস্পঞ্জি কি? এটা মিঠা পানির স্পঞ্জি আছে না, স্পঞ্জি থেকে কিন্তু আমরা পড়ছিলাম স্পঞ্জি লিডা। তাহলে স্পঞ্জি লিডা মিঠা পানির ছিল না? তাহলে 3টা ক্লাস সম্পর্কে তুমি জেনে গেলা। উদাহরণগুলো একটু মনে রাখবা, কোনটা খেয়াল করো, যে বাত স্পঞ্জ, যেটা বাত স্পঞ্জের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্পঞ্জিলা অফিসিনালিস। ঠিক আছে, এটা মনে রাখবা যে তুমি অফিসে যে বাত করবা, বাত মানে গোসল করবা, অফিসে গোসল মনে রাখার জন্য আর কি। তাহলে স্পঞ্জিলা অফিসিনালিস। ঠিক আছে, লাল স্পঞ্জ এটা খেয়াল করো, এটা ক্লাথারিয়া, এটা মনে রাখার ট্রাই করবে। এগুলো আসলে মুখস্থ করার দরকার, একবার চিনে রাখো তাইলে হবে। এটা দেখো সিলিয়া যুক্ত যে স্পঞ্জ হচ্ছে স্কাইফা জিলাটিনোজাম। স্কাইফা কি? জিলাটিনোজাম। ক্লিয়ার? হ্যাঁ, এই যে এই স্পঞ্জ যেগুলো আছে একটু মনে রাখার ট্রাই করবা। তারপর ধরো কথার কথা যে মিঠা পানির স্পঞ্জ, এটা কি? স্পঞ্জিলা প্রলিফেরান্স। স্পঞ্জিলা কি? প্রলিফেরান্স। উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যায়। আর দেখো ক্যালকেরিয়াস, এটা সাদা না? দেখো এটা সাদা না? এটা কি সাদা না? আর তোমরা কিন্তু পড়ছিলা যে লিউকোসাইট, শ্বেত রক্তকণিকা সাদা না বা বর্ণহীন না, বা লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড বা সাদা প্লাস্টিড না? তাহলে দেখেন নামের শুরুতে লিউকো আছে, তাহলে যেটা সাদা এটা চিনেই তুমি কি দিবে? এটা লিউকো দিয়ে শুরু হবে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, খালি একবার রিডিং করবা যে স্পঞ্জিলা অফিসিনালিস হচ্ছে বাত স্পঞ্জ। হ্যাঁ, তারপর হচ্ছে কি ক্লাথ্রিয়া প্রলিফেরা হচ্ছে লাল স্পঞ্জ, স্কাইফা জিলাটিনোজাম হচ্ছে সিলিয়াযুক্ত স্পঞ্জ। ঠিক আছে, ক্লাথশাস হচ্ছে শ্বেতীয় স্পঞ্জ, আর স্পঞ্জিলা প্রলিফেরান্স হচ্ছে মিঠা পানির স্পঞ্জ। আর লিউকো থাকলে ওটা সাদা, সাদা মানে কি? চুন সাদা না, তাহলে ওটা হচ্ছে ক্যালকেরিয়াস স্পঞ্জ। তো এই যেগুলো আমরা শেখালাম, দেখো এর মাধ্যমে আমাদের কিন্তু পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যে পর্বে প্রবেশ করব সেই পর্বটার নাম হচ্ছে নিডারিয়া। তো নিডারিয়া পর্বে যাওয়ার আগে একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নেই। তোমাদেরকে বলে রাখি যে যারা তোমরা এখনো পর্যন্ত জানো না, জানিয়ে রাখি, এইচএসসি 27 ব্যাচের জন্য আমরা একটা প্রিমিয়াম বায়োলজি লাইভ কোর্স লঞ্চ করেছি। এই কোর্সটা শুধু তাদের জন্য লঞ্চ করা হয়েছে যারা 27 ব্যাচের সেকেন্ড ইয়ারে উঠতে যাচ্ছ, কিন্তু এখনো পর্যন্ত তোমার বায়োলজির অবস্থা ভালো না। ফার্স্ট ইয়ারে তোমার বায়োলজি বেসিক একদমই ভালো না, ফার্স্ট ইয়ারে তুমি কিছুই বায়োলজি পড়ো নাই বা মোটামুটি পড়ছো, বেসিকটা এখনো ক্লিয়ার না। সেকেন্ড ইয়ারে তুমি উঠবা, সেকেন্ড ইয়ারে কিন্তু এখনো পর্যন্ত তুমি কি করো নাই, এখনো পর্যন্ত তুমি সেকেন্ড ইয়ারে মানে যে ফার্স্ট ইয়ারই শেষ করো নাই, সেকেন্ড ইয়ার কিভাবে করবা, এরকম টেনশনে আসো। তোমাদের জন্য এই মাঝপথে কিন্তু কেউ আসলে বায়োলজি কোর্স নতুন করে লঞ্চ করে না। বাট আমরা প্রতিজ্ঞা এডুকেশন এবং বিফর বায়োলজির পক্ষ থেকে তোমাদের জন্য একটা প্রিমিয়াম বায়োলজি কোর্স নিয়ে এসেছি, যেখানে তোমরা সবাই জানো বায়োলজিতে টোটাল 6টা সাইকেল হয়। একটা সাইকেলের মূল্য যেখানে 2000 টাকা, সেখানে আমরা পুরা 24টা অধ্যায়ের ডিটেইলড লাইভ ক্লাস আমরা একদমই মাত্র 2000 টাকায় তোমাদেরকে প্রোভাইড করতেছি। পুরা 24টা অধ্যায় এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমার আর কোথাও বায়োলজি পড়া লাগবে না, মাত্র 2000 টাকায় তুমি 24টা অধ্যায়ের ডিটেইল ক্লাস তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবং এই প্রত্যেকটা ক্লাস কিন্তু আজকের যে ক্লাসটা হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে। যদি ক্লাস মিস করে যাও তুমি ওয়েবসাইট থেকে ক্লাস দেখে করতে পারবা। এবং ক্লাসগুলা কিন্তু আমাদের এই অধ্যায় শেষে হবে সবগুলা প্রাইভেট গ্রুপে, এবং সপ্তাহে একদিন আমরা জুম লাইভ সেশন করব, যেখানে তোমরা কিউএনএ করতে পারবা আমার সাথে, কোশ্চেন এন্ড অ্যান্সার, যে কোনো কোশ্চেন আমাকে করতে পারবা বায়োলজির উপর, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ। এবং প্রতিটা অধ্যায় শেষে আমরা 100 মার্কের একটা এমসিকিউ নিব, যে এমসিকিউটা কিন্তু ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হবে ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই কি করবা, তোমরা অবশ্যই হচ্ছে এই ক্লাসগুলা মন দিয়ে করবা, এবং এই ক্লাসগুলা করার মাধ্যমে তোমাদের বায়োলজির যত সমস্যা আছে সকল সমস্যা ইনশাল্লাহ আমরা সলভ আউট করে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার আমার কথা? সকল সমস্যা ইনশাল্লাহ আমরা সলভ আউট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকে আমরা নিডারিয়াতে যাব না, আমরা নিডারিয়া সহ আরো 3-4টা পর্ব নেক্সট দিন ইনশাল্লাহ পড়বো।
তো এই অধ্যায়ের উপর কিন্তু তোমাদেরকে আমি 5টা ফ্রি ক্লাস দিব। সেই 5টা ফ্রি ক্লাস তোমরা সবাই একটু মন দিয়ে যদি করো তাহলে দেখবা তোমাদের জন্য বায়োলজি অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। তো আমরা প্রথম দিন তোমাদেরকে 81টা বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি একটা পর্ব পড়াইছি, আর আজকে একটা পর্ব পড়ালেও তোমরা দেখতে পারবা যে নেক্সট দিন তোমাদেরকে 4টা পর্ব আমি পড়াবো। আর তোমাদের এই 4টা পর্ব পড়তেও এত কষ্ট হবে না যে আজকে একটা পর্ব পড়তে হয়েছে, কারণ তোমাদের বেসিক অলরেডি আমি প্রথম পর্বে ক্লিয়ার করে দিয়েছি। যেহেতু প্রথম পর্বে তোমাদের বেসিক ক্লিয়ার হলো, সো নেক্সট ক্লাসে অর্থাৎ বৃহস্পতিবার রাতে আমরা ইনশাল্লাহ বাকি 4টা পর্ব খুব সুন্দরভাবে শেষ করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।